দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শি টক্সের আরও একটি পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি তাসফিয়া রহমান সিনথিয়া। আজ আমার সঙ্গে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন তিনি একই সঙ্গে একজন গল্পকার ও চিত্রনাট্যকার, যিনি নারী জগতের গভীর দিকগুলোকে সাহসের সঙ্গে তুলে ধরেন। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন নুসরাত ইসলাম মাটি, যিনি বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টে লেকচারার হিসেবে আছেন। ম্যাম, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি শি টক্সের আজকের এপিসোডে। কেমন আছেন আপনি? খুবই ভালো, তুমি? আমিও ভালো আছি ম্যাম। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আপনি শিক্ষকতার পাশাপাশি একজন গল্পকার ও চিত্রনাট্যকার, এবং সম্প্রতি আপনার একটি সিনেমা বড় পর্দায় রিলিজ হয়েছে। যদি প্রথমেই সেই বিষয়ে কিছু বলতেন। এই সিনেমাটার নাম জয়া শারমিন। সিনেমাটা আমি এবং আমাদের সিনেমার ডিরেক্টর যিনি পিপলু আর খান, সো আমরা কো রাইটার হিসেবে আমরা সিনেমাটা লিখেছি। সো অ্যাকচুয়ালি সিনেমাটা নিয়ে একটু বলতে গেলে এই সিনেমাটা আমরা শ্যুট করেছি 2020-এ। সো 5 বছর হয়ে গেছে সিনেমাটা, 5 বছর পরে সিনেমাটা রিলিজ করা হলো। 5 বছর কেন গ্যাপ হয়েছে বা কি এটা আমরা পরে বলতে পারি, কিন্তু এই সিনেমাটা নিয়ে একটু বলতে গেলে এই সিনেমাটা বেসিক্যালি দুজন নারীর একটা বন্ধুত্বের গল্প, একটু আনইউজুয়াল ফ্রেন্ডশিপ, এবং দুজন নারীর আমরা যদি শ্রেণী চিন্তা করি কিছুটা ডিফারেন্ট আমাদের বাংলাদেশের সমাজ হিসেবে। তাছাড়া একদম এটার লেয়ারে আন্ডারনিথ দ্য লেয়ার্স এটা অ্যাকচুয়ালি একটা ফ্রেন্ডশিপের গল্প বিটুইন টু বিউটিফুল উইমেন হু আর অ্যাডাল্টস হু হ্যাভ দেয়ার ওন লাইফস, বাট অ্যাট দ্য সেম টাইম দে শেয়ার দেয়ার লাইফস টুগেদার ইন সাম ওয়ে। সো 2020-এ করা এই সিনেমাটা, করোনা ভাইরাসের সময় আমরা এই সিনেমাটা শ্যুট করে একটা ছোট একটা স্পেসে, জাস্ট আমাদের অফিসের যে স্পেসটা ওখানে আমরা শ্যুট করি। আমরা সবাই ওই জাস্ট 15 দিনের জন্য সবাই ওটার ভিতরে ছিলাম। একটা বাসার মধ্যে আমরা জাস্ট 2টা ক্যারেক্টার নিয়ে আমরা ফিল্মটা শ্যুট করি, এবং সিনেমাটার গল্পই কোভিডের গল্পই। 5 বছর পর এটা একটু আনইউজুয়াল লাগবে যে শুধু দুজন ক্যারেক্টার নিয়ে একটা স্পেসের মধ্যে এরকম একটা ছবি, বাট এটাকে আমরা একটা চেম্বার ড্রামা হিসেবে ট্রিট করতে পারি। একজন নারী হিসেবে আপনি লেখালেখির জগতে কি কি ধরনের চ্যালেঞ্জেস বা সম্ভাবনার সম্মুখীন হয়েছেন এতদিনে? চ্যালেঞ্জেসের আগে আমি কিছু সম্ভাবনার কথা বলতে চাই। সো নারী হিসেবে আমার মনে হয় অ্যাজ আ রাইটার স্পেশালি অনেক ধরনের অপরচুনিটিস বা সম্ভাবনা যদি বলি যে আছে। কারণটা কি? কারণ আমি বলবো না যে ছেলেরা কম ইমোশনাল হয় বা এরকম কিছু। আমি আমার পার্সপেক্টিভ থেকে যেটা চিন্তা করি যে ছেলে মেয়ে বা নারী পুরুষ সবাই ইমোশনাল হয়, সবাই অনেক সিমিলার অ্যাট দ্য সেম টাইম। বাট সিন্স আমরা বাংলাদেশে বড় হয়েছি অ্যান্ড লাইক এরকম অনেক সাউথ এশিয়ার অনেক কান্ট্রিতেই আমরা একভাবে, মেয়েরা স্পেশালি, প্রবাবলি তুমিও রিলেট করতে পারবে, আমরা একভাবে কন্ডিশন, মানে উই আর ব্রট আপ টু বি দিস নার্চারিং কেয়ারিং পার্সন, অলসো টু বি অবজার্ভ এভরিথিং। সো এটা আই থিঙ্ক অ্যাজ আ রাইটার ইট হেল্পস আ লট, যে আমি ছোটবেলা থেকে সিন্স আমাকে এভাবে শেখানো হয়েছে, অ্যান্ড লাইক আই এম নট ব্লেমিং এনিওয়ান, এটা আমাদের সমাজ ব্যবস্থাটাই কিছুটা এরকম। সিন্স আমাকে শেখানো হয়েছে যে কিছু অবজার্ভ করতে, কোনো জায়গায় একটু চুপ করে পিছিয়ে বসে থাকতে, সবাইকে দেখার জন্য, একটু সফট স্পোকেন হতে অ্যান্ড এভরিথিং। সো আমি আস্তে আস্তে বিভিন্ন ক্যারেক্টার আমার আশেপাশেরই, আমার কাজিন হতে পারে, সেটা আমার বন্ধু হতে পারে, আমি ওদের কথা শুনছি বেশি, মানে আই লিসেন মোর দেন আই স্পোক। সো এই জিনিসগুলো আই থিঙ্ক ইট হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড ক্যারেক্টার্স মোর and to write those characters beautifully, hopefully. So এটাই আমি বলবো যে অ্যাজ আ ওমেন ইট হেল্প মি অ্যাকচুয়ালি। এটা আমার কাছে সম্ভাবনার মতোই মনে হয়। চ্যালেঞ্জেস বলতে গেলে যে কোনো আরেকটা নারীর মতো আমার চ্যালেঞ্জেসগুলো সেমই, যে একটা মিডিয়া ইন্ডাস্ট্রি, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রি অনেকটা ম্যাসকুলিন, আমাদের সাউথ এশিয়ার অনেক মিডিয়া ইন্ডাস্ট্রি অনেকটা ম্যাসকুলিন। সো এখানে ব্রেক ইন করাটা প্রথমে একটু ডিফিকাল্ট মনেই হতে পারে একটা নারীর জন্য। শুটিং অনেকটা খুবই ফিমেল ফ্রেন্ডলি স্পেস না, অনেক সকালে উঠতে হয়, বিভিন্ন রিমোট প্লেসেসে যেতে হয়, হয়তো ওয়াশরুম থাকে না, এবং খুবই লাইক মেজরিটি অফ দ্য পিপল ইন দ্য শুট আর মেল। সো এই ধরনের কিছু প্রবলেমস হয় প্রথম দিকে। সো এগুলো আমরা বাট এই প্রবলেমগুলো আই এম প্রিটি শিওর অন্যান্য সেক্টরেও অনেক নারীরাই ফেস করে। সো ওই কিছু চ্যালেঞ্জেস বাদে আমার মনে হয় অ্যাজ আ রাইটার নারীদের সম্ভাবনা অনেক বেশি। অ্যাজ ম্যাম, আপনি নারী হিসেবে এই পথ চলা শুরু করেছেন, আপনি কি মনে করেন যে নারী হিসেবে ইন্ডাস্ট্রি বা পাঠকদের দৃষ্টিভঙ্গি আলাদা হয় লেখকদের প্রতি, নারী লেখকদের প্রতি? ইন্ডাস্ট্রিটা আমি বলতে পারি, মিডিয়া ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে নারী লেখকদের প্রতি দৃষ্টিভঙ্গি আলাদা হয় আমি সেটা বলবো না। লেখা ভালো হলে
সিমিলারলি ট্রিট করে, বাট আমি যেটা মাত্রই বললাম যে প্রথম ব্রেকিংটা করতে হয়তো একটু ডিফিকাল্ট মনে হতে পারে। যেমন আমি শুরু করেছিলাম when I was very young, আমি প্রবাবলি 22-23 ছিলাম, আর আরও ইয়াং হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই। সো ওই সময় আমি অনেক ছোট একটা একদম মানে আমি এরকম ছোট বয়সে যখন আমি স্টার্ট করি, আমার একটু প্রথমে বুঝতে ডিফিকাল্ট হয়েছে। যেমন আমাদের সবাই এখানে হয়তো জানে যে শুটিংয়ের সময় রেকিতে যেতে হয়, মানে শুটিং স্কাউট লোকেশনে ওরকম যেতে হয়, সকালবেলা হতে পারে, সেটা রাতে হতে পারে। সো আমাদের বাসায় তো একটু রেস্ট্রিকশনস থাকে মেয়েদের নিয়ে। সো এই জিনিসগুলো প্রথমে কনভিন্স করা অ্যান্ড এভরিথিং, বাট পুরো ব্যাপারটা আসলে ট্রাস্টের। যখন আমার ডিরেক্টর আমাকে ট্রাস্ট করা স্টার্ট করে, আমার বাবা মা আমাকে ট্রাস্ট করা স্টার্ট করে, তখন আর এই চ্যালেঞ্জেসগুলো আমি ফেস করিনি। বাট এখানে আমি একটা জিনিস বলবো, নারী লেখক হিসেবে যেটা হয়, এটা সবাই না বাট অনেকে মনে করে যে নারী লেখকরা বা লেখিকারা শুধুমাত্র নারী ক্যারেক্টার্সই লিখতে পারবে, অথবা পুরুষরা নারী ক্যারেক্টার্স লিখতে পারবে না। এটা আমি অ্যাগ্রি করি না। অফকোর্স একটা টাচ থাকা লাগে অফ ফেমিনিনিটি অ্যান্ড এভরিথিং, বাট আই অনেস্টলি ফিল যে আ গুড রাইটার ক্যান রাইট বোথ দ্য ক্যারেক্টার্স, বোথ জেন্ডার আর কি। ম্যাম, জয়া আর শারমিন সিনেমায় নারীদের সহমর্মিতা, শ্রেণী বা সম্পর্ক, এই তিনটি দিক চমৎকারভাবে ফুটে উঠেছে। তো আপনি এই তিনটি দিক দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন দর্শকদের? সহমর্মিতা, শ্রেণী আর সম্পর্ক, রাইট। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই তিনটা জিনিস নিয়েই এই সিনেমাটা। আমি যদি সম্পর্কের কথা বলি, জয়া শারমিন সিনেমাতে আমরা দেখি যে জয়া হাসান ওখানে একজন অ্যাক্ট্রেস হিসেবেই অভিনয় করছেন, কিছুটা ওনার নেমসেকের মতো। সো ওখানে এবং ওনার বাসায় যে হাউস হেল্পটা থাকে তাকে নিয়ে গল্প, ওদের মধ্যে যে একটা খুবই সুন্দর একটা বন্ধুত্ব, এটা নিয়ে গল্প। সো অবশ্যই এখানে সম্পর্কের গল্প, এটা দুজন নারীর মধ্যে বন্ধুত্ব কীরকম হয় সেটা। আর শ্রেণী নিয়ে বলতে গেলে ডেফিনেটলি লাইক ইটস নট লাইক এনি আদার ফ্রেন্ডশিপ, রাইট? যেটা আমার আর আমার ছোটো বোনের মধ্যের বন্ধুত্বের মতো না, বা আমার আর আমার কলিগ বা আমার কোনো ইউনিভার্সিটি বা স্কুল ফ্রেন্ডের বন্ধুত্ব যেরকম হয় এক্স্যাক্টলি এরকম না। সো আমাদের হাউস হেল্প বা আমাদের বলি, মানে যদি শফার বলি, ড্রাইভার বা আমাদের বাসার গার্ডটার সাথে আমাদের বন্ধুত্ব অবশ্যই হয়, বাট ওই জায়গায় একটা শ্রেণীর একটা ব্যাপার থাকে। সো জয়া শারমিন কিছুটা গল্পটা এরকমই যে ওই জিনিসটা অবশ্যই এক্সিস্ট করে, এটাকে ডিনাই করতে পারবো না আমরা, কিন্তু ওটাকে ছাপিয়ে যায় কিছু কিছু সম্পর্ক সেটা নিয়ে। আর এই পুরো স্টোরিটাতে সহমর্মিতা বা এমপ্যাথির অনেক জায়গা আছে, যে কোভিডের সময় স্পেশালি আমরা এটা ফিল করি, যখন আমরা আই থিঙ্ক ইটস রিলেটেবল টু এভরিওয়ান, যে যখন আমরা একটা বাসায় স্টাক হয়ে গেছিলাম, অনেক বাসার আমরা শুনেছি যে অনেক বাসায় ইভেন ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছিলো। আবার অনেক বাসায় এটাও হয়েছে, যেমন আমার বাসায় যে আমার সাথে আমার ছোটো বোন, আমার ইমিডিয়েট ছোটো, সো ওর ছোটো বোন বা আমার বাবার সম্পর্কগুলো আরও ভালো হয়, বিকজ আমরা এক বাসায় সারাদিন থাকলে যেটা হয় যে আমরা একসাথে টেলিভিশন দেখতেছি, লুডো খেলতেছি আর সামথিং। সো সবাই আমরা ওই সময় না সহমর্মিতা একজন আরেকজনের প্রতি দেখানো বেশি স্টার্ট করি। সো এই গল্পটা আসলে অ্যাকচুয়ালি শ্রেণী আর সম্পর্ক, সহমর্মিতা, এই তিনটা নিয়েই। তো এই সিনেমার যে গল্প, এই গল্পে কি আপনি আপনার বাস্তবিক জীবনের কোনো অভিজ্ঞতার প্রতিফলন রেখেছেন? ডেফিনেটলি, অবশ্যই। সো একটা কথা আমি বলতে চাই, এই গল্পটা অ্যাকচুয়ালি প্রথমে এসেছে আমার কো রাইটার বা ডিরেক্টর পিপলোয়ার খান। সো উনি এটার ওয়ান লাইনার হিসেবে উনি প্রথমে এই গল্পটা ভেবেছিলেন, কিন্তু কারণ উনি নিজেও রিলেট করতে পেরেছিলেন ওনাদের বাসায়, এবং সিনেমাটা ডেডিকেটও করা হয়। ওনার বাসায় একটা এরকম হাউস হেল্প ছিল, যেটা ওনার ওয়াইফের ফর ইয়ার্স, ইয়াসমিন নামে। সিনেমাটা ওনাকে ডেডিকেট করাও। সো এরকম আমরা আই থিঙ্ক ফর এভরিওয়ান উই হ্যাড দিস রিলেশনশিপস উইথ পিপল হু ওয়ার্কড ফর আস অর উইথ আস। সো আমি স্পেশালি যখন আমি ছোটো থেকে বড় হয়েছি, আমার এরকম হয়েছে যে আমি যেহেতু বড় মেয়ে ছিলাম বাসার, সো আমার বাসায় যত হাউস হেল্প থাকতো আমার সিমিলার এজেরই থাকতো বা একটু বড় থাকতো। সো এমন হতো যে আমার যে রুমটা ছিল ওই রুমে আমি শুতাম আর ওই মেয়েটাই ঘুমাতো রাতের বেলা। আর আমার খুব গল্প করতে ভালো লাগতো, কিন্তু আব্বু আম্মু খুব সকাল সকাল মানে লাইক খুব আর্লি ঘুম পাড়াতে পাঠাই দিত ঘুমাতে। সো যেটা হতো যে চুপচাপ আমরা দুইজনই সারা রাত বিভিন্ন জিনিস গল্প করতাম, আমি গল্পের বই পড়ে শোনাতাম, মানে ওই আমার কাইন্ড অফ বেস্ট ফ্রেন্ড হয়ে যেত।
যে আমাদের হাউস হেল্পটা ছিল। সেই গল্পে আমি নিজের লাইফ থেকে অনেক কিছুই অ্যাকচুয়ালি ড্র্যাগ করছি, যে আমি নিয়ে আসছি অনেক কিছুই, যে আমরা একসাথে যখন ও রান্না করতে যেত এটা আমার খুবই ভালো লাগতো, আমি ওর দাঁড়ায় দাঁড়ায় ওর রান্না দেখতাম, ওর আশেপাশেই থাকতাম, মানে ও আমাকে সব অ্যাক্টিভিটিতে ইনক্লুড করতো, তো আমার বেস্ট ফ্রেন্ড টাইপের ছিল এরকম আমাদের হাউস হেল্প যারাই থাকতো। সো অবভিয়াসলি আমি আমার নিজের লাইফ থেকে অনেক ইন্সপিরেশন নিয়েছি এই গল্পটা লেখার সময়। এই যে নারীর মানসিক জগৎ, এটা ফুটিয়ে তুলতে আপনি একজন লেখক হিসেবে কি কি জিনিস লক্ষ্য করেন সচরাচর? নারীর মানসিক জগৎ ফুটিয়ে তুলতে আমি লক্ষ্য করি যে একটা ক্যারেক্টার কি ধরনের হতে পারে। সো ধর এই সিনেমাটার জন্য ফর এক্সাম্পল দুইজন ক্যারেক্টার আছে, একজন একটা খুবই সেলিব্রেটেড অ্যাক্ট্রেস, আমরা যদি ক্যারেক্টারের কথা বলি, আর একজন ক্যারেক্টার হলো তার বাসার একটা হাউস হেল্প হু প্রবাবলি হ্যাড আ লট অফ পোটেনশিয়াল, হু হ্যাজ আ লট অফ হার্ট, বাট সামহাউ ডেস্টিনি যেভাবে নিছে ওকেও একটা বাসার হাউস হেল্প হিসেবে আছে। সো আমি যেটা ট্রাই করেছি যে নারীর মানসিকতা বা যে কোনো ক্যারেক্টারের মানসিকতা ভাবলে আমি এই ধরনের ক্যারেক্টারকে অনেক নোটিস করা স্টার্ট করি, আমি অনেক রেফারেন্স হিসেবে সিনেমা দেখা স্টার্ট করি, যে যেই সিনেমায় হয়তো এরকম একটা স্টার আছে, সো ওখান থেকে ছোট ছোট বডি ল্যাঙ্গুয়েজ, ওরা কীভাবে কথা বলে, এই জিনিসগুলো আমি সবসময় ড্র ইন করার ট্রাই করি। সো বেসিক্যালি ইন্সপিরেশন ফ্রম characters, people surrounding me, and sometimes from other cinemas, other series, other form of art. তরুণী কিংবা নতুন লেখকদের প্রতি আপনার কি কি পরামর্শ থাকবে ম্যাম? তরুণী এবং সব ধরনের লেখকদের প্রতি আমার একটাই আমি এক লাইনেই বলতে চাই যে নিজের গল্পগুলো বলো। সবাইকে আমি বলবো যে টেল ইউর ওন স্টোরিজ, ডোন্ট ট্রাই টু কপি আদার পিপল স্টোরিজ। যখনই আমরা গল্প বলতে যাই, যেমন সব গল্পেই আসলে ওয়ার্ল্ডে বলা হয়ে গেছে, এত হাজার হাজার সিনেমা, হাজার কি বলে লাইক আরও অনেক বেশি, এত গল্পের বই, এত কিছু, সব গল্প বলা হয়ে গেছে, বাট নান অফ দোজ স্টোরিজ ওয়ার ইয়োর স্টোরিজ। সো ট্রাই নিজের ভাষায় নিজের গল্প নিজের পার্সপেক্টিভ থেকে বলা, এটাই উড বি মাই অ্যাডভাইস টু এভরি ইয়াং রাইটার্স। আপনি যদি সময়ের পিছনে গিয়ে কিশোরী নুসরাতকে কিছু বলতে পারতেন, সেক্ষেত্রে আপনি তাকে কি বলতেন? আমি বলতাম যে আই এম ভেরি প্রাউড অফ ইউ অ্যাকচুয়ালি, বিকজ আমি ছোট থেকে বড় হওয়ার সময় আমি স্পেশালি আর্লি টিনেজ ইয়ার্সে আমি অনেক আমার ল্যাক অফ কনফিডেন্স ছিল ফর সাম রিজন, আই ডোন্ট নো, বাট আমি খুবই একটু ফিয়ারফুল থাকতাম, বা আমি একটু ছোট ছোট হয়ে থাকতাম ফর আ লট অফ রিজন, আমি একটু কনফিডেন্সের অভাব ছিল আমার মনে হয়। But growing up, I tried to build my own self-esteem and everything. And তো ছোটবেলায় এইসব কারণে আমার হয়তো মনও অনেক খারাপ থাকতো। সো আমি ছোট নুসরাতকে এটাই বলতে চাই যে আই এম প্রাউড অফ ইউ অ্যান্ড ইউ আর গোয়িং টু ডু ভেরি গুড থিংস। কখনো যদি এমন হয় যে আপনার কলম থমকে গেছে, আপনি কিছু লিখতে পারছেন না, কোন বিষয় বা অনুভূতি আপনার কলমটাকে সচল করতে সাহায্য করে? অ্যাকচুয়ালি যে কলম থমকে যাওয়ার ব্যাপারটা, যে বা রাইটার্স ব্লক, এটা খুবই একটা রিকারিং ব্যাপার সব রাইটারদের জন্য, আই থিঙ্ক স্পেশালি আমার জন্য। আমি একটু রাইটিংয়ের দিক থেকে আমার বারবারই অনেক রাইটার্স ব্লক আসে। কোন জিনিসটা বলতে গেলে অনেক সময় যেটা হয় যে অন্যান্য মানুষের ভালো কাজ দেখলে আমি অনেক ইন্সপায়ার্ড হই, যে আমার কন্টেম্পোরারি কেউ অনেক ভালো কাজ করতেছে, আমার কন্টেম্পোরারি কেউ ওদের সিনেমা ফেস্টিভ্যালে গেছে, ওদের জার্নালস পাবলিশড হয়েছে, ওদের রিসার্চ পেপার ওরা প্রেজেন্ট করতেছে অ্যান্ড এভরিথিং লাইক দ্যাট। সো ওটা দেখে আমি অনেক ধরনের এক ধরনের ইন্সপিরেশন নিই যে ইফ দে ক্যান ডু ইট, মেবি আই ক্যান ডু ইট অ্যাজ ওয়েল। রাইটিংয়ের ক্ষেত্রেও যে আমি যখন দেখি আরেকজন আমার ফেলো রাইটার অনেক সুন্দর একটা গল্প লিখছে, অ্যাকচুয়ালি আমার কোনো হিংসা হয় না, আমার খুবই ভালো লাগে যে ওর সাথে তো আমার মেন্টালিটিও অনেক মিলে, আমিও হয়তো এরকম একটা গল্প বলতে পারবো। সো এই জিনিসটা আই থিঙ্ক ইট হেল্পস মি টু ব্রেক দ্যাট রাইটার্স ব্লক। বাট আদার দ্যান দ্যাট সিম্পল থিংস, যেমন অনেক সময় অনেক সুন্দর একটা সিনেমা দেখলে আমার লিখতে বসতে ইচ্ছা করে, অনেক সুন্দর একটা গান শুনলে আমার মনে হয় যে ওয়াও এটা কীভাবে লিখছে, ওটা আমি একটু ট্রাই করতে ইচ্ছা করে। সো বিউটিফুল আর্ট, প্রবাবলি বিউটিফুল আর্ট রিয়েলি ইন্সপায়ার্স। থ্যাংক ইউ সো মাচ ম্যাম আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এভাবেই আমরা আমাদের প্রোগ্রামের শেষ দ্বারপ্রান্তে চলে এসেছি। আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকার জন্য। আপনাদের সকলের সাথে আমাদের আবার দেখা হবে শি টক্সের আরও একটি এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।